নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর। স্বাগত জানাই আপনাদের। আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং যার সাথে আমরা আজকে এখানে বসে আছি এই মুহূর্তে শিলিগুড়ি শহরে তার গুরুত্ব অপরিসীম। আপনারা প্রত্যেকেই জানেন যে এখন পশ্চিমবঙ্গ জুড়ে যে উত্তেজনাটা চলছে সেটা হচ্ছে বিধানসভা ইলেকশন, অর্থাৎ 2021-এর ইলেকশন। কি হবে না হবে সেটা 2রা মেতে বোঝা যাবে, কিন্তু আমাদের এই শিলিগুড়ি শহরে যিনি তৃণমূল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, আজকে আমরা তার সাথে কথা বলতে এসেছি। তার বিষয় নিয়ে আমরা তার সঙ্গে প্রশ্ন উত্তর তিনি দেবেন আমাদের বিভিন্ন প্রশ্নের। অনেক ধন্যবাদ। নমস্কার ওম প্রকাশ বাবু। সব দর্শকদেরকেও আমার নমস্কার জানাই। প্রথমে একটা জিনিস জানতে চাইছি যে আপনি শিলিগুড়িতে এসছেন, শিলিগুড়িতে দাঁড়াচ্ছেন এবং আমার যদি খুব ভুল না হয় 2-3 দিন আপনি বেশ ভালো প্রচারে গিয়েছেন বিভিন্ন ওয়ার্ডে, এবং আমরা এটাও জানতে পেরেছি আপনি একটা ক্রিকেট ম্যাচেও একটু অংশ নিয়েছিলেন, একটা 16 নম্বর ওয়ার্ড আমার মনে হয়। কীরকম বুঝতে পারছেন, কীরকম মানুষের ক্রিকেট ম্যাচের 5th বলে না আমি পড়ে গেছিলাম, সেটাও খবর হয়েছে? সেটা খবর হয়েছে, কিন্তু এটা খবর হয়নি যে আমি বলেছিলাম প্রথম বলকে, ওটাকে বলেছিলাম যে বহিরাগত বল, সেই বলটা ফেলা হয়েছিল, ওটা কিন্তু 6 মেরেছিলাম। আচ্ছা, এটা নিয়ে আমার প্রশ্ন থাকবে, কীরকম সাড়া পাচ্ছেন অন্তত এই অল্প সময়ের মধ্যে? খুবই ভালো। মিনি ভারত, দ্য ফিউচার সিটি, এবং শিলিগুড়ি শহরের 33টা ওয়ার্ড, এবং 33টা ওয়ার্ডেই কিন্তু তৃণমূল কংগ্রেসের সংগঠন রয়েছে, প্রচুর কর্মী সমর্থকরা রয়েছেন, ঠিক। এবং যেভাবে রাজ্য সরকার কাজ করেছে তার যা রেকর্ড, তার উপর ভিত্তি করে শিলিগুড়ির মানুষ এবং বাংলার অন্যান্য বিভিন্ন বিধানসভার মানুষ তৃণমূল কংগ্রেসকে তৃতীয়বারের জন্য অতি অবশ্যই আর কি ক্ষমতায় আসীন করবেন। এবং বিভিন্ন ওয়ার্ডগুলিতে যাচ্ছি, প্রচার করছি না সরাসরি, তার কারণটা হচ্ছে যে বর্তমানে আপনি বলতে পারেন যে ওয়ার্ম আপ। আমাদের আমি ইতিমধ্যে 9টা ওয়ার্ড, 33টার মধ্যে 9টা ওয়ার্ডের কিন্তু আমার সমস্ত কর্মী সমর্থকদের সঙ্গে ঘোরা হয়ে গেছে। 9টা ওয়ার্ড ঘোরা হয়নি, মানে আমাদের অফিসে গিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে কথাবার্তা, জেলা অফিসেও বসেছি, আজকেও আমাদের প্রেস কনফারেন্স ছিল, এবং ইতিমধ্যে আমার জাস্ট 5 দিন হয়েছে, বা পুরো 5 দিনও হয়নি, 24টা আমি কর্মসূচি করেছি এবং 23টা ইন্টারভিউ দিয়েছি। ঠিক। ওম প্রকাশবাবু, একটা বিষয় আপনাকে খুব বলতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে শিলিগুড়ি শহরের আমরা যদি ইলেকশনের হিস্ট্রিটা দেখি, তাহলে এখানে স্ট্রং ক্যান্ডিডেট হিসেবে সিপিএমের অশোক ভট্টাচার্য দীর্ঘদিন উনি মন্ত্রী ছিলেন। উনি একবারই হেরে গেছেন, সেটা হচ্ছে যে একদম নন পলিটিক্যাল একজন ক্যান্ডিডেট ছিলেন ডক্টর রুদ্রনাথ ভট্টাচার্য, তৃণমূল ক্যান্ডিডেট ছিলেন, হেরে গেছেন। তারপরে এখানে এসেছিলেন বাইচুং ভুটিয়া, তিনি আবার হেরে গিয়েছেন অশোক ভট্টাচার্যের কাছে। তো সেক্ষেত্রে আপনার কি এরকম কোনো ফিলিংস হচ্ছে যে আপনি এখানে, আপনাকে সবাই বহিরাগত বলছে, কেউ কেউ বহিরাগত বলছে, বিরোধীরা বহিরাগত বলছে, তো সেখানে আপনি অশোক ভট্টাচার্যের সঙ্গে একটা কন্টেস্ট, এখনও জানি না, তাদের অবশ্য লিস্ট বেরোয়নি, তবে প্রবাবলি উনিই দাঁড়াবেন, সেখানে আপনার কোনো রকম ঝুঁকি মনে হচ্ছে এই স্টেপটাতে? দেখুন, আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ঠিক, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, এবং সেটাই আর কি বিশাল বড় রকম রাজনৈতিক বলতে পারেন। আর দ্বিতীয়ত অশোক ভট্টাচার্য, ওনাকে দীর্ঘদিন চিনি, খুব সম্মানীয় ব্যক্তিত্ব, এবং সম্মান নিয়েই কথা বলছি। উনি অতি অবশ্যই এখানে বহুবার নির্বাচিত হয়েছেন, তবে এটাও ঠিক যে পরাজিত হয়েছেন। এটাও ঠিক যে সিপিআইএমের একটা ভালো বেশ আছে, আবার এটাও ঠিক যে প্রায় তার 80% ভোট সেটা বিজেপিকে তারা ট্রান্সফার করেছিলেন বিগত লোকসভা নির্বাচনে, তাই জন্য সিপিআইএম মাত্র 13,000 ভোট পেয়েছিল। তবে পাটিগণিত নয়, মূল বিষয়টা হচ্ছে যে আজকে ভারতবর্ষের যে সামগ্রিক পরিস্থিতি, এবং সেই নিরিখে আজকে বাংলায় তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠা, এটা সময়ের অপেক্ষা। আর ডিএমকে বলুন, বা আকালি দল, বা সমাজবাদী পার্টি বলুন, বা রাষ্ট্রীয় জনতা দল, বা আম আদমি পার্টি বলুন, বা শিবসেনা, প্রত্যেকে কিন্তু মনে করছে যে আগামী দিনে দিল্লিতে পরিবর্তন হবে, এবং সেই পরিবর্তনে কাণ্ডারি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আপনি বলতে পারেন যে বিধানসভা নির্বাচন কিন্তু এটা হচ্ছে একটা সেমিকোলন, হ্যাঁ, ফুল স্টপটা হবে 2024-এ, আর নেতৃত্ব দেবেন
মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আপনি যেমন বলছেন তেমনি পাশাপাশি আমার এই প্রশ্নটাও আসছে যে আমরা বিভিন্ন মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা দেখি, আমরা আমাদের ভাষায়, আমাদের সাংবাদিকদের ভাষায় একটা বিজেপি হাওয়া এবং তাদেরও মিছিল মিটিংয়ে যথেষ্ট লোকজন হচ্ছে এবং রিসেন্টলি বিজেপিতে কিছু তৃণমূল কংগ্রেস থেকে লোক গেছে। তো সেক্ষেত্রে আমি একদম পিন পয়েন্টেড কোশ্চেন যদি আপনাকে করি যে ডেফিনেটলি আপনার হয়ে এখানে তৃণমূল নেতৃত্বরা প্রচারে আসবেন, সিমিলারলি এখানে বিজেপির যিনি ক্যান্ডিডেট হয়েছেন বা হবেন সেখানে তাদের, আমি যদি শুভেন্দু ইয়ের কথা বলি, তারাও তো এখানে আসবেন। তো বিজেপি ক্যান্ডিডেটকে অ্যাজ এ কনসিস্টেন্ট মানে কি মনে, প্রতিদ্বন্দ্বী হিসেবে আপনার কি মনে হচ্ছে? আরএসএস তার আইডিওলজি নিয়ে আমার অনেক বক্তব্য আছে এবং সেই সমস্ত বক্তব্যগুলিকে আমি প্রকাশ করে থাকি, কিন্তু বিজেপি আরএসএসের যে আইডিওলজি সেটাকে তারা ইমপ্লিমেন্ট করতে চায়, কিন্তু তারা আজকে গণতন্ত্রের কথা, আমাদের শাসনতান্ত্রিক যে ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থার অন্তর্গত কাজ করছে বলে তারা পরিচিত। এখন দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল, তো সেই দিক দিয়ে বিজেপি প্রার্থী যিনিই হবেন সম্মান প্রদর্শনযোগ্য। কিন্তু আপনার এই কথাটাতে আমি একটু ছোট্ট মৃদু প্রতিবাদ করছি যে বিজেপির হাওয়া, বিজেপির কিন্তু গ্রোথটা, বিশেষ করে যখন সবচেয়ে বড় গ্রোথ হয়েছিল 1991-এ 11% তারা ভোট পেয়েছিলেন, প্রায় 30 বছর ওটা তারপরে আর রাখতে পারেননি। ন্যাশনাল না, আমি এখানকার কথা বলছি, বেঙ্গলের কথা বলছি। তারপরে একটা হাই পয়েন্ট আসলো 20-25 বছর পরে 2014 সালে 17.2% ভোট পেয়েছিলেন। সেই ভোটটা কিন্তু অদ্ভুত রকমভাবে যখন বিধানসভা নির্বাচন হলো সেই ভোটটা কিন্তু 40%, 40% কমে গেল, 10.5। তাহলে বিজেপির ভোট শেয়ারটা সেটা কিন্তু সবসময় উঠছে এবং নামছে। তারপরে বড় করে জাম্প হয়েছে যে 40% তারা ভোট পেয়েছে লোকসভা নির্বাচনে, কিন্তু তারপরেই আবার 5 মাস পরে যখন বিধানসভা উপনির্বাচনগুলি হলো, সেখানে কিন্তু তারা আবার মুখ থুবড়ে পড়েছে। তাই জন্য এটাকে কন্ট্রাস্ট যদি করেন তৃণমূলের ভোটের সঙ্গে, তৃণমূলের ভোট কিন্তু প্রতি ইলেকশনে ধাপে ধাপে বৃদ্ধি পেয়েছে গত 20 বছরে, এবং সেটা 2019-এও কিন্তু সেটা অন্যথা হয়নি। তো সেই দিক দিয়ে দেখতে গেলে বিজেপির হাওয়া আছে, এটা হচ্ছে একটা কৃত্রিমভাবে সৃষ্ট। বিজেপি হচ্ছে সিপিআইএমের ভোটের দ্বারা পুষ্ট এবং কংগ্রেসের সমর্থন দ্বারা বলিয়ান 2019-এ, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে সেই হাওয়াটা কিন্তু অচিরে মিলিয়েও যায়। বিধানসভা নির্বাচনে বিজেপি খুব বড় রকমের নির্বাচনী প্রতিপক্ষ নয়, তা আমি বলবো যে রাজনৈতিকভাবে এবং বিচারধারার যে লড়াই, মতাদর্শের যে লড়াই, সেই লড়াইটা কিন্তু বিজেপি একটা বিশাল বড় প্রতিপক্ষ এবং তাদের তথাকথিত যে সমস্ত বক্তব্যগুলি রয়েছে, আর সেটা কিন্তু একেবারেই আরএসএসের চিন্তাধারার সঙ্গে মানানসই নয়। আমরা তাই জন্য আর কি বিজেপিকে আরএসএস। একটা কথা আপনি ওম প্রকাশ বাবু এখানে বললেন, সেটা হচ্ছে যে বিজেপি সিপিএমের দ্বারা পুষ্ট, সম্ভব তারাই ওকে সাপোর্ট করছে। এই শব্দটা কিন্তু সিপিএম বা কংগ্রেস তারা কিন্তু আপনাদের দলের বিরুদ্ধেও এই কথাটা বলেন যে বিজেপিকে ইনভাইট করে তৃণমূল নিয়ে এসছে, কি বলবেন? তো তাহলে তো বলতে হয় যে ত্রিপুরাতে কি সিপিএম ইনভাইট করে নিয়েছে বিজেপিকে? তাহলে কি বলতে হয় যে নরেন্দ্র মোদী পাওয়ারে এসছেন, কংগ্রেস ইনভাইট করে নিয়ে এসছে বিজেপিকে? আজকে উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় আছে, তার মানে কি সমাজবাদী পার্টি আর বহুজন সমাজবাদী পার্টি ইনভাইট করে নিয়ে এসছে? আজকে গত 7 বছর ধরে বিজেপির যখন থেকে কেন্দ্রের শাসন ক্ষমতায় এসছে, সবচাইতে উচ্চারিত, আন্দোলিত যে মুখশ্রী, যে উজ্জ্বল ব্যতিক্রমী চরিত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু বিজেপির বিরুদ্ধে প্রবল প্রতিপক্ষ। তাই জন্য এই কথাটা যারা বলছে তারা কেন এটা বলছে, আর সেটাই যদি হয় তাহলে এমন কি হলো যে তারা বিজেপি মোহে, বিজেপি প্রেমে তারা নিজেদের ভোট দিয়ে দিল। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নাক কাটতে গিয়ে নিজেদের নাক কেটেছে, আমাদের যাত্রা ভঙ্গ করতে গিয়ে বিজেপির যাত্রাকে মসৃণ করলো, ভোট দিল,
সরাসরি ভোট দিল, হ্যাঁ 80% সিপিআইএম এর ভোট, সেটা বিজেপির বাক্সে। বিজেপিও অবাক এত তাহলে আমি একটু কটু কথা বলবো, ভোটের কি আদান প্রদান হয়েছিল, ভোট কি হস্তান্তরিত করা হয়েছিল, ভোট কি বিক্রি করা হয়েছিল? আজকে সিপিআইএম একটা বড় রাজনৈতিক দল ছিল, তাদের ভোট শতাংশ হচ্ছে 6.5, তারা 34 বছর ধরে শাসন ক্ষমতায় ছিল এবং তারপরে 2-3 বছরের মধ্যে সেটা ভেঙে পড়ছে, তাদের ভোটটা বিজেপিকে ট্রান্সফার করছে। তার ফলে বিজেপির যে গ্রোথ এটা হচ্ছে কৃত্রিম, এটাকে কোনো রকমভাবেই আর কি আপনি বলবেন না যে মসৃণ বা এটা অর্গানিক না, এটা আর্টিফিশিয়াল। তার মানে একটা জিনিস আমি আপনার থেকে জানতে চাইছি যে এই যে একটা ক্রাউড, যেখানে আপনি যদি ব্রিগেডের কথা ধরেন, আমি পরে শিলিগুড়িতে আসবো, ব্রিগেডের কথা ধরেন, কয়েকদিন আগে প্রাইম মিনিস্টার এসেছিলেন, তাহলে এই ভিড়টা কিসের জন্য হচ্ছে? না না, বিজেপি তো শক্তি বৃদ্ধি করেছে, সেটা আমরা জানি, কিন্তু অদ্ভুত রকম ভাবে আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন, আপনি জানেন যে পশ্চিমবঙ্গে ব্রিগেডের লোক ভরানো বা ব্রিগেডের মানুষ আসা, আর সেটার সঙ্গে কিন্তু কোনো রকম ভাবে এই যে বিজেপিটা মানুষ না 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 সেটা না, আমি সেটা বলিনি, আমি অন্য কথা বলছি। আপনি বলছেন যে প্রচুর ভিড় হয়েছিল, মোদি সাহেব ইমপ্রেস হতে পারেন, গুজরাটে এরকম হয় না। বাংলায় আমাদের যখন ব্রিগেড ভরায়, এবং যেটা ধরুন যে তৃণমূল কংগ্রেস যখন করেছে বা যখন বামপন্থীরা করেছে, এই যে 2 সপ্তাহ আগে করেছে, যে কেউই বলে দেবে যে তাদের স্ট্রেংথটা বেশি, তো তাদের তুলনায় কি তাহলে বিজেপির স্ট্রেংথটা কম? তা ব্রিগেডে তো যত মানুষ এসেছিলেন তার থেকে বেশি মানুষ এসেছিলেন কংগ্রেস আর সিপিএম এর, আইএসএফ এর, তার মানে কি তারা অনেক বেশি শক্তিশালী? তো তার ফলে ইনফ্যাক্ট প্রধানমন্ত্রী খুব ইমপ্রেসড, কিন্তু উনি জানেন না যে ব্রিগেড সংস্কৃতি মানে 60-এর দশক থেকে 70-এর দশক 80-এর দশকে ব্রিগেডে কত বেশি লোক আটে। আর যে ধরনের চিত্র আমি দেখেছি এখান থেকে শিলিগুড়ি থেকে বসেও, আমি বলবো যে আপনার মূল্যায়নটা সঠিক নয়। মানে এই ক্রাউডটাকে আপনি বিশাল বড় ক্রাউড, কিন্তু ইট ইজ নট দ্যাট এনাফ, ইট ওয়াজ নাথিং, নট নাথিং। সেটা তো পরের কথা, যে ভোট আমি তো বলছি যে বিজেপির কিন্তু ভালো রেজাল্ট করবে, বিজেপি ভালো রেজাল্ট করবে বিধানসভা নির্বাচনে। এর আগের বার তারা 10.5% ভোট পেয়েছিল, এটা আপনি একটা জায়গায় বলেছিলেন, আর 3টা আসন পেয়েছিল। আমি নিজে মনে করি যে বিজেপির কিন্তু আসন সংখ্যা বাড়বে, হয়তো 7 গুণ 8 গুণ 10 গুণ হয়তো হতে পারে, 12 গুণও আসন বাড়তে পারে, কিন্তু সেটাই লিমিট, সেই লিমিটের বাইরে তারা যাবে না, অর্থাৎ 30, 35, 36টা আসন। তার মানে সরকার গঠনের যে কথা তারা বলছেন সেটা সম্ভব না, তারা একটা আবহ তৈরি করবেন, তারা অতি অবশ্যই সবাইকে উৎসাহিত করবার জন্য বলবেন। হরিয়ানাতে দেখুন না আপনি, লোকসভার ভোট আর বিধানসভার ভোট, ঝাড়খণ্ডে দেখুন, আপনি মহারাষ্ট্রতে দেখুন, দিল্লিতে দেখুন, 7টার মধ্যে 7টাই জিতেছেন, অথচ বিধানসভা যখন আসলো 65টা লিড ছিল, সেখানে আর কি তারা মাত্র 8টা জিতলেন। আপনি দূরে কেন যাচ্ছেন? আমার দিলীপ বাবুর কথা ভাবুন না, উনি 47,000 ভোটে লিড ছিল ওনার সেগমেন্টে, 5 মাসের পরে সেখানে তৃণমূল কংগ্রেস 20,000 বেশি ভোটে জিতছে। আপনি কালিয়াগঞ্জের কথা দেখুন না, 57,000 বিজেপির লিড, সেটা 5 মাসের মধ্যে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস 2,500-3 হাজার ভোটে ওখানে। একদম আমি এই বিষয়ে, আপনি অভিজ্ঞ একজন পলিটিশিয়ান, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, এইটা কি এরকম হয় যে ধরুন মানুষ যখন ভোট কেন্দ্রে যাচ্ছেন তখন সে পঞ্চায়েতের ভোটে যাচ্ছেন একরকম মানসিকতা নিয়ে, এমএলএ নির্বাচন করছেন, মানে সেক্টেরিয়ান মনোভাব হয়ে যায় যে আমি লোকসভার এমপি নির্বাচন করব, তাহলে আমাকে এই দল দেখতে হবে, মানে এইটা কি মানুষ ভাবে কি? দেখুন, এটা তো অনেকগুলি উদাহরণ দিয়ে বোঝানো যায়। দিল্লির কথাটা তো স্পষ্টতেই, সেখানে 70টা অ্যাসেম্বলি সিট আছে, বিজেপি 65টাতে সেগমেন্টের লিড ছিল, অথচ তারা সিট পেল 1 বছরের মধ্যে, সেটা মাত্র আর কি 8টা। আর আপনি বাই ইলেকশনে দেখুন না, মানে 47,000 ভোটটাকে আর কি আমরা ওভারকাম করতে পারলাম। আপনি হরিয়ানাতে কত পার্সেন্টেজ ড্রপ করেছে অদ্ভুত রকমভাবে। যদি বিজেপির ভোট 2019-এর পরে, লোকসভার পরে হরিয়ানা, আপনার ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ঠিক আছে, এইগুলিতে নির্বাচন হয়েছে, দিল্লি,
তো যেই পার্সেন্টেজ যা ভোট ছিল আর পরবর্তীতে অ্যাভারেজ কমছে হচ্ছে 12 থেকে 13%। বেঙ্গলে যদি তাদের ভোট শতাংশ 10 থেকে 12% কম হয়, তাহলে আমি বললাম 36টা আসন পাবে, 36টা পাবে না, ওটা হয়তো 16টা হয়ে যাবে। মানে ভোট শতাংশের ডিফারেন্সটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে কত হবে? আমি মনে করছি বিজেপি হয়তো ভালোই করবে, কিন্তু 7-8% ডিফারেন্স হবে। 2016টা ভাবুন না, 2016তে কংগ্রেস লেফট 39%, তৃণমূল প্রায় 45, 6%-এর ডিফারেন্স। 6%-এর ডিফারেন্সের মানে হচ্ছে কোথায় 211, কোথায় 77। আর তার মধ্যে আবার মুর্শিদাবাদ আর মালদা, সেখানে কংগ্রেস আর লেফট ভীষণভাবে জিতেছিল। মালদাতে 12টার মধ্যে 11টা, আর মুর্শিদাবাদে 22টার মধ্যে 18টা। তার মানেটা হচ্ছে যে বিজেপির সঙ্গে যদি আমাদের 6%-এর ডিফারেন্স হয়, তাহলে সিট ডিফারেন্স কিন্তু 150 কেন 250টা। এইটা আপনি ম্যাটারই করবে না কোনো একটা না। তাই জন্য আমি আর আপনি ইলেকশনটা প্রেডিক্ট করতে পারি না। ভোট শেয়ার সম্পর্কে একটা আইডিয়া হতে পারে। তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার কোনোদিন কমেনি। আর এইবার বিশেষ করে এই আমফানের সময়, বিশেষ করে লকডাউনের সময়, এই কোভিড মোকাবিলায় রাজ্য সরকারের যে ভূমিকা, আর যে বড় বড় জনহিতকর কল্যাণকারী প্রকল্প, দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী, এগুলির মাধ্যম দিয়ে আপনি যদি খেয়াল করে দেখবেন যে তৃণমূল কংগ্রেসের সমর্থন কিন্তু বেড়েছে, সেটা কমেনি। অতি অবশ্যই আর কি গাফিলতির জায়গাগুলি আছে, অনেকগুলি প্রত্যাশা না পূরণ হওয়ার জায়গা আছে, কিন্তু সামগ্রিকভাবে অতি অবশ্যই আর কি বিধানসভাতে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার। আপনি এই প্রত্যাশার কথাটা বললেন, ডেফিনেটলি মানুষের প্রচুর প্রত্যাশা তৃণমূল কংগ্রেসের উপরে বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। আমি একদম শিলিগুড়িতে চলে আসছি। আপনি শিলিগুড়ি সম্পর্কে নিশ্চয়ই এর মধ্যে অনেকটাই জানেন, এবং শিলিগুড়িতে অনেকগুলো প্রবলেম রয়েছে, যানজটের প্রবলেম রয়েছে, পানীয় জলের প্রবলেম রয়েছে, শহরটা একটা আনপ্ল্যান্ড একটা গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে। সেখানে আমাদের এই চ্যানেল, আমাদের এসকে লাইভের প্রচুর দর্শক আছে, তারা কিন্তু এই প্রোগ্রামটা দেখছে। তো তাদের একটা বিরাট প্রত্যাশা আছে যে আপনি যখন বলছেন, আপনার কথাটা যদি ধরেই নি যে তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছেন, ইউ উইল বি দ্য ইলেক্টেড ক্যান্ডিডেট, সেক্ষেত্রে মানুষের আপনার কাছে প্রচুর প্রত্যাশা থাকবে। কতটা মেটাতে পারবেন বলে? দেখুন, এটা 3টা দিক আছে। একটা সামগ্রিক আমাদের দেশের কনটেক্সটে শিলিগুড়িকে, দেশের মানচিত্রে শিলিগুড়িকে বসাতে হবে। রয়েছে বিদ্যমান, ভালো, বড়, বিস্তারিত, সেটাকে আরও মজবুত, সংগঠিত আর সুদূরগামী করতে হবে। হাউ বেস্ট টু প্রজেক্ট শিলিগুড়ি অন দ্য পলিটিক্যাল ইকোনমি ম্যাপ অফ ইন্ডিয়া, এটা হচ্ছে একটা দিক। এটার জন্য কেন্দ্রীয় সরকারের সাহায্য দরকার, এটাতে রাজ্য সরকারের সাহায্য দরকার, আর অতি অবশ্যই শিলিগুড়ির মানুষের, নাগরিক সমাজের সমর্থন দরকার। এইটাকে আমি দেখছি যে, আমি যেটাকে বলি শিলিগুড়ি দ্য ফিউচার সিটি। 2040 সালে শিলিগুড়ি কী হবে, অর্থাৎ অ্যাজ এ গেটওয়ে টু নর্থ ইস্ট ইন্ডিয়া অ্যান্ড ফার্দার ইন্টু সাউথ ইস্ট এশিয়া। তো সেই জায়গাতে শিলিগুড়িকে প্রজেকশন করাটা আমি মনে করি যে আমরা যারা রাজনৈতিক কর্মী, বা আমি যদি সুযোগ পাই এমএলএ হওয়ার, বা যারা মেম্বার অফ পার্লামেন্ট, বা যারা গভর্নমেন্টে আছেন, তাদের গুরু দায়িত্ব। আর এই জায়গাতে তৃণমূল কংগ্রেস যে সমস্ত কাজগুলি করেছে, এবং বেশ কিছু কাজ কেন্দ্রীয় সরকারও করে, আগের সরকারও বর্তমানে, ইনফ্রাস্ট্রাকচার, ইনভেস্টমেন্ট, আর লুকিস্ট পলিসির কনটেক্সটে ইন্টারন্যাশনাল কোঅপারেশন। আর আমি কোনোদিন জানতাম না যে আমি শিলিগুড়িতে কাজ করব, কিন্তু শিলিগুড়িকে আমি মনে করি যে এটা হচ্ছে একটা জিওপলিটিক্যাল স্পেস। ডেফিনেটলি এই জিওপলিটিক্যাল স্পেস, অর্থাৎ তার একদিকে আছে পোটেনশিয়াল, হ্যাপিনেস, ডেভেলপমেন্ট, ইনভেস্টমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, বেটার লাইভলিহুড, এমপ্লয়মেন্ট অপরচুনিটির একটা বিশাল দেশ। আবার অন্যদিকে আছে ন্যাশনাল ডিফেন্স, সিকিউরিটি, এগুলির অনেকগুলি কনসার্ন। আর এর সঙ্গে অতি অবশ্যই রয়েছে একটা বিশাল বড় আরবানাইজেশনের আর কি সমস্যাদি। আবার হিন্টারল্যান্ডের এক রকমের প্রবলেম রয়েছে, আরেকটা তো রয়েছে। হ্যাঁ, তো ট্যুরিজম, টিম্বার, সেটার দিকে আছে, তার দিকে আছে। এইগুলিকে সব কিছুকেই ফোকাস করা রাজ্য সরকার করে, এবং রাজ্য সরকার, মমতা ব্যানার্জির সরকার, গভর্নমেন্ট ইন অ্যাকশন, এটা পিপল নো। অ্যান্ড সেটা আমি মনে করি যে দিদি চেয়েছেন, আমি এখানে এসেছি,
উনি চেয়েছেন যে আমি এই সমস্ত বিষয় নিয়ে আর কি আলোকপাত করব। আমরা একটা ছোট্ট পরিচয় নিজেই দিয়ে দিই, যেহেতু এইসব বিষয় নিয়ে শিলিগুড়ি স্পেসিফিক আমি আসিনি, কিন্তু এইসব নিয়ে আমার কিছু কাজ আছে, চিন্তা ভাবনা আছে, যেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ডের মেম্বার হিসাবে আমি সেগুলি করেছি। এবং তার অবশ্যই রিপোর্টগুলি অবশ্যই হাই সিক্রেট, কিন্তু এগুলির সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, আমার আন্তর্জাতিক সম্পর্ক বা ফরেন পলিসি সেই সমস্ত তার এটা একটা দিক। আর যেই সমস্ত সমস্যা দিয়ে আপনি বললেন, এগুলি কিন্তু রাজ্য সরকারকে এবং নাগরিক সমাজকে মিলে কাজ করতে হবে। যখনই আপনি কিছু করতে চাইবেন, অ্যাপার্ট ফ্রম ইনভেস্টমেন্ট, অ্যাপার্ট ফ্রম প্ল্যানিং আর ইনভেস্টমেন্ট বাদ দিয়ে ব্যতি রেখে নানা রকম ডিসরাপশন হবে নর্মাল লাইফে। যখনই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয় বা বড় ইনভেস্টমেন্ট আসে, তার পজিটিভ দিকটা আছে। যেমন কি, তো অনেক সময় আমরা কি হচ্ছে যে ফিনিশড প্রোডাক্ট, কিন্তু কোনো সিটি সবসময় সিটির গ্রোথটা হচ্ছে কিন্তু প্রসেস, সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ে, সেটা কিন্তু একসঙ্গে রাতারাতি কিছু হয় না। এখানে যে কনজেশনগুলি রয়েছে, এখানে আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের কনটেক্সট বলুন, বেটার ট্রাফিক সিস্টেমের কথা বলুন, বা আপনি ড্রেনেজের কথা বলুন, এই সমস্ত দিক দিয়ে অনেক দিক দিয়ে আমি বলবো যে নেগেটিভ দিকে রয়েছি আমরা। কিন্তু এগুলিকে পজিটিভ করতে গেলে আপনার উদ্যমের দরকার, আর আপনার নেতৃত্ব যদি উদ্যমী হয়, অনেক কিছু সম্ভব। কিন্তু ওম প্রকাশ বাবু, একটা অভিযোগও আছে, সেটা হচ্ছে দীর্ঘদিন এই যে আপনি জানেন শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি, আমাদের যিনি পৌর কর্পোরেশনের যিনি মেয়র ছিলেন, এখন তো মেয়র নেই, এটা ভেঙে গেছে, তিনি প্রশাসক বোর্ডের চেয়ারম্যান, তার একটা দীর্ঘদিনের অভিযোগ হচ্ছে যে স্টেট গভর্নমেন্ট আমাকে হেল্প করছে না, সো ফার ফিনান্সিয়াল ক্রাইটেরিয়া ইজ কনসার্ন, আমাকে কোনো হেল্প করছে না, অতএব আমি কিছু করতে পারছি না। এটা আমি মনে করি যে রাজ্য সরকারের কিন্তু ফিনান্সিয়াল সোর্সেস সেটা কিন্তু লিমিটেড, ইনফ্যাক্ট কেন্দ্রীয় সরকারও লিমিটেড। কিন্তু আজকে গত 20-25 বছর ধরে আমাদের দেশের সরকারগুলির কাছে, আমাদের রাজ্য সরকারগুলির কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে কিন্তু টাকা এসেছে, এবং তাই জন্য টাকাগুলি বিনিয়োগও হচ্ছে, যেই সরকারই থাকুক না কেন। আর প্রত্যেকটা জায়গার একটা বাজেট থাকে। আমি মনে করছি যে যেভাবে শিলিগুড়িকে সাহায্য রাজ্য সরকার করেছে, তো সেটা আর কি যথেষ্ট নয়, হতে পারে না। কেন কি, সব জায়গায় এক্সপেকটেশন বা ডিমান্ডটা কিন্তু অনেক বেশি। সেটা শিলিগুড়ির ক্ষেত্রে প্রযোজ্য, দুর্গাপুরের ক্ষেত্রে প্রযোজ্য, কলকাতার ক্ষেত্রে প্রযোজ্য। আরো বেশি সাহায্য না, সেটা অতি অবশ্যই, কিন্তু প্রত্যেকটা সরকারও কিন্তু একটা বাজেটের মধ্যেই চলে। যেমন কি আমার বাজেট আছে, আপনার আছে। সরকারের একটা বাড়তি সুবিধা হচ্ছে, এটা 1930 সাল থেকে কেন্দ্রিয়ান ইকোনমিক্স, যে সরকার অনেক সময় বড় করে, এবং কেন্দ্রীয় সরকার বড় করে, রাজ্য সরকারগুলিও বড় করে, কিন্তু বড়োইংয়ের একটা লিমিট আছে, ইন্টারেস্ট দিতে হয়। এগুলি কমপ্লেক্স ইকোনমিক্স। তো অশোকবাবু যখন বলছেন যে আরও বেশি টাকা হলে ভালো হতো, আমি তাকে সমর্থন করি। কিন্তু যখন ফিরহাদ হাকিম বলবে অ্যাজ মিনিস্টার যে আমি যতটা পারবো আমি দিয়েছি এবং আমার দিতে কোনো অসুবিধা নেই, আমাকে তাকেও সমর্থন করতে হবে। তার কারণটা হচ্ছে যে অল অফ আস, এই যে কী হচ্ছে পুরো দেশে, কী হচ্ছে, রিভলিউশন অফ রাইজিং এক্সপেকটেশন। সরকার আগে অনেক কাজগুলি করতো না, আজকাল সরকার প্রচুর কাজ করে, এবং তাই জন্য সরকারের কাছে কিন্তু প্রত্যাশাটা অনেক বেশি। তাই জন্য আমি সবাইকে সম্মান জানিয়েই বলছি যে এটা অভিযোগের জায়গা নয়, বিষয় না, এটা হচ্ছে মিলেমিশে কাজ করতে হবে, এবং অতি অবশ্যই আর কি দাবিগুলি আছে। কিন্তু উনি কত ভালো কাজ করেছেন, বা হয়তো করতে পারেননি, বা অজুহাতটাই হয়তো বড় হয়েছে, হ্যাঁ, বা প্রতিবাদটাই বড় হয়েছে, এই বিষয়ে আমি মনে হয় আমি কোনো টিপ্পণী। ডেফিনেটলি। ওম প্রকাশ বাবু, আপনাকে আমরা যখন পেয়েছি, একটা বিষয় নিয়ে একটু আপনার মতামতটা জানতে চেষ্টা করছি। সেটা হচ্ছে, আপনি জানেন যে ইদানিং মতুয়া সম্প্রদায় এবং এই এনআরসি, নাগরিকত্ব, এটা নিয়ে একটা মারাত্মক কি বলবো, মানে একটা টার্ময়েল চলছে। কেন? কারণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিচ্ছেন যে এখানে লাগু হবে না। এক মিনিট, টার্ময়েল কেন চলছে? আপনি যদি আগুন লাগান আর তারপরে যদি আপনি বলেন যে দেখো আগুন লেগে গেছে, দেওয়া নো নিড ফর টার্ময়েল। এটা আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে হয়নি, আন্তর্জাতিক আইনে এটা আজ পর্যন্ত। প্রতারিতদের মধ্যে আপনি শ্রেণীভাগ করবেন, প্রতারিতদের মধ্যে আপনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান করবেন, এটা হয়নি। আপনি আগুন লাগিয়েছেন, কেন লাগিয়েছেন? হ্যাঁ, তার কারণটা হচ্ছে যে আপনি এক ধরনের নাগরিক, মানে তারা বলছেন যে আমরা নাগরিকত্ব দেব, আর তৃণমূল নেতৃত্ব বলছে যে আমরা দেবেন।
মতুয়া সম্প্রদায় যদি আমি না ধরি, না, নাগরিকত্ব আপনি তখনই দেবেন যখন যে নাগরিক নয়, এক্স্যাক্ট, যে আপনার নাগরিক তাকে আপনি নাগরিকত্ব দেব, এটা কি হাস্যকর কথা নয়? যদি ধরুন যে বাংলাদেশের কেউ এসেছেন, তিনি নিজেকে প্রতারিত মনে করছেন, উৎপীড়িত মনে করছেন, তিনি ভারত সরকারের কাছে অ্যাপিল করবেন, ভারত সরকার সেটা কনসিডার করবে। আমরা তামিল রেফিউজিসদের দেখেছি, আমরা টিবেটান রেফিউজিস দেখেছি, আমরা চাকমা রেফিউজিস দেখেছি, আমি চীন রেফিউজিস দেখেছি, আমি দিল্লিতে আফগান রেফিউজিস দেখেছি, আমরা প্রায় 9 মিলিয়ন 90 লক্ষ মানুষ পাকিস্তান থেকে আমাদের এখানে এসেছেন। ভারতবর্ষে একটা রেফিউজি এই সম্পর্কিত একটা চিন্তাভাবনা আছে। রিসেন্টলি মায়ানমার থেকে ফরেনার্স অ্যাক্ট, না চীন রেফিউজিরা এসে CHIN মিজোরামে এসেছিলেন খুব কম পরিমাণে, কিন্তু মিয়ানমারের রেফিউজিরা, রোহিঙ্গিয়াসরা মিয়ানমার গভর্নমেন্ট দ্বারা প্রতারিত, উৎপীড়িত। তারা 90%-এরও বেশি তারা কিন্তু বাংলাদেশে রয়েছেন, অনেকে থাইল্যান্ডে গেছেন। আমাদের দেশে আমরা ঠিক করেছি যে না, তাদেরকে আমরা এখানে ঢুকতে দেব না। তো তার ফলে তাদের মধ্যে যদি কেউ এসে থাকেন, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রবলেম। মোদি সাহেব যদি কমপ্লেন করেন অমিত শাহের বিরুদ্ধে করছেন, অমিত শাহ যদি কমপ্লেন করেন রাজনাথ সিংয়ের কথা বলছেন। বর্ডার কন্ট্রোল, ফরেন পলিসি, ইন্টারন্যাশনাল কোঅপারেশন, ইন্টারন্যাশনাল রিলেশন, এটা তো মোদি সাহেবের এটা। তাহলে এই জায়গাতে এই কথাটার মধ্যে একটা ধর্মীয় বিভাজনের বিষয়টাকে সামনে তুলে নিয়ে এসে পশ্চিমবঙ্গ, যেখানে সৌহার্দ্য রয়েছে, যেখানে রাজনৈতিক স্থিরতা রয়েছে, যেখানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে অনেকটাই আমরা তার ফলে এই যে সিএ, এই যে রুল ফ্রেম করতে পারেনি, এটা কারণটা আপনার জানা উচিত। এটা নয় যে বলছে যে কোভিড কালে রুল ফ্রেম করতে পারছে না। আমি সেই সমস্ত মার্জনা চাইছি, মূর্খতাপূর্ণ উক্তি। হ্যাঁ, এগুলি হচ্ছে কুযুক্তির একটা চূড়ান্ত। তো এইগুলি হচ্ছে মানুষের মধ্যে ভেদাভেদগুলিকে বাড়ানোর একটা অপচেষ্টা। যিনি নাগরিক তাকে আপনি নাগরিকত্ব দেবেন কেন? আমরা এরকম করতে দেব না, বাংলা এটা করতে দেব না। এই জায়গাটাতে ওম প্রকাশ বাবু, আমার একটা প্রশ্ন আছে। যেহেতু আপনি ন্যাশনাল পলিটিক্স নিয়ে অনেক কাজ করেছেন, আমরা যদি ফেডারেল স্ট্রাকচারের কথা ভাবি, তাহলে এনআরসি বা সিএ যদি সেন্ট্রাল গভর্নমেন্ট লাগু করে, সেটা কি স্টেট গভর্নমেন্ট ডিসওবে করতে পারে? লাগু করা মানেটা আপনি বলে দিন আমাকে। লাগু করে, ধরুন সিএ তো পাস করেছেন ওরা, হ্যাঁ, তো সেটা লাগু কেন করছেন না আপনি বলুন। এখানে আপনার চ্যানেলে বলেছি 100 বছরে এরকম কিছু লাগু হবে না। এটা তো কিছু মানে কোনো ইটস এ ননসেন্স। এরকম কিছু নেই যে লাগু করবেন। আপনি কি জিনিস লাগু করবেন? আপনি কাকে বলবেন? মানে এটা একটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটা কি মানেটা কি? আপনি আচ্ছা, কে আছে আজকে ভারতবর্ষে? যদি কেউ অনুপ্রবেশকারী থাকে, বিদেশি থাকেন, যাদের ভিসা এক্সপায়ার করে গেছে বা বর্ডার ক্রস করেছে, তো সেটা তো ফরেনার্স অ্যাক্ট রয়েছে। ফরেনার্স অ্যাক্ট 1946-এর বিভিন্ন প্রভিশনে তারা জেলে থাকবেন। আপনাকে বলি, আপনার শুনলে অবাক হয়ে যাবেন যে ডিপোর্টেড, আইডেন্টিফিকেশন অফ এ ফরেনার, হ্যাঁ, লিগাল প্রসেস অফ দ্যাট ফরেনার, আর তারপর আর কি ডিপোর্টেশন। আজকে 6 বছরে সেটা অনেক 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 কমে গেছে। কেন কমে গেছে? তার মানে হচ্ছে মোদি সরকার হয় ইনফিল্ট্রেশন কমে গেছে, না হয় মোদি সরকার অ্যাকচুয়ালি ইনফিল্ট্রেশন ধরছে না, তাদেরকে সামনে রেখে রাজস্থানে নির্বাচন করছে, তাদের কথা বলে সেটা হিমাচল প্রদেশের পঞ্চায়েতে ভোটে প্রচার করছে। তো অদ্ভুত রকমের এটা রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে জোর করে একটা কৃত্রিমভাবে একটা সমস্যাকে সৃষ্টি করা। ওম প্রকাশ বাবু, আমাদের আপনার সঙ্গে তো কথা বললে মনে হয় 1.5 ঘন্টা কথা বললেও শেষ হবে না, যেহেতু সরি আমি কি বেশি কথা বলি? না, আপনি একদম, আমার একটা স্ট্রেট কাট প্রশ্ন। আমি একদম ওখান থেকে শিলিগুড়ি শহরে চলে আসছি। আপনি যখন এয়ারপোর্টে নামলেন তখন আমরা আপনার ক্লিপিং দেখেছি। আমি একদম স্ট্রেট কাট নাম বলছি, নান্টু পাল। তিনি একটা ক্ষোভ জানিয়ে দলত্যাগ করেছেন এবং যতদূর আমরা জানি আপনার সঙ্গে ওনার কথা হয়েছে। এইটা কিভাবে ব্যাখ্যা করবেন? না, আমি শুনলাম যে ওনার ক্ষোভ হয়েছে এবং আরও জানো অন্যান্য ন্যাচুরালি ওরা স্থানীয় স্তরে কাজ করেন, একটা এক্সপেকটেশন থাকতেই পারে যে টিকিট পাবেন। ঠিক আছে, উনি বলেওছেন তো যে মুখ্যমন্ত্রী ওনাকে খুব ভালো করে চেনেন, তো উনি প্রশ্ন করেছেন, ওটা জবাবও দিয়েছেন। আমি এই বিষয়ে কোনো কমেন্ট করা উচিত হবে না। নান্টুকে আমি অনেক বছর ধরে চিনি এবং আমি এয়ারপোর্টে প্লেনে ওঠার আগে অন্যান্যদের সঙ্গে কথা বলেছি, আমাদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, আমাদের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন শাখা
সংগঠন, নান্টু পালের সঙ্গে কথা বললাম, উনি বললেন যে আপনি তো খুব ভালো লোক, কিন্তু আমরা তো জানতে পারলাম না আগে থেকে। আমি বললাম যে বিশ্বাস করো আমিও জানতে পারলাম, পার্টির সিদ্ধান্তটা সে তো আগে থেকে জানিয়ে হয় না, তো গোটা ডেমোক্রেসির খেলা বা পলিটিক্যাল পার্টিসগুলি আর কি নমিনেশন দেয়। এই যে দেখুন না বিজেপির ক্যান্ডিডেট কে হবে, আমি ডিক্লেয়ার করেনি হবে, তো এমনকি কেউ সিপিএম থেকেও হয়তো হয়ে গেল, হয়তো আজকে সিপিএম থেকে গেছে সেও হয়ে যেতে পারে, বা হয়তো কেউ আরএসএস ব্যাকগ্রাউন্ডের লোক হতে পারে, কিন্তু ওদের পার্টি ঠিক করবে। আমাদেরটা ঠিক আমাদের নেত্রী করেছেন, আমাদের দল করেছে। ঠিক, আমার প্রশ্নটা হচ্ছে আপনাকে এই লোকাল বেস নিয়ে প্রচার করতে হচ্ছে, লোকাল যারা জেলা সভাপতি আছেন, রঞ্জন সরকার বা হোয়াটএভার, সেক্ষেত্রে নান্টুবাবুর যেহেতু একটা বেস ছিল, আপনার কি মনে হচ্ছে যে প্রচারে তিনি থাকলে আরো বেশি সুবিধা হতো? না, নান্টুবাবু নিশ্চয়ই উনি কাউন্সিলর রয়েছেন দীর্ঘদিন ধরে, তো সেটা রয়েছে। তো শিলিগুড়িতে অনেকগুলি ওয়ার্ড রয়েছে, আমাদের অনেক কাউন্সিলররাই রয়েছেন, আর প্রায় সবার সঙ্গে যোগাযোগ হয়ে যাচ্ছে, দেখা হয়ে গেছে। আর আমার মনে হয় যে এখানে যে বিরোধিতার কোনো জায়গা নেই এখনও এই ব্যাপারে। ওনার পদত্যাগ করেছেন করেননি ইত্যাদি ব্যাপারে জেলা সভাপতি বলতে পারবেন, এটা আমার বিষয় না। কিন্তু আমি যতদূর জানি, আমি মনে করি যে ক্ষোভ থাকলে থাকতেই পারে, কিন্তু এটাও ঠিক যখন দলনেত্রী নিজেই শিলিগুড়িতে এসেছেন, আমরা একটা ঐতিহাসিক র্যালি করেছি আন্তর্জাতিক মহিলা দিবসকে, নারী দিবসের প্রাক্কালে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্ব দিচ্ছেন, ওই সময় এই তথাকথিত ক্ষোভ উগড়ে দেওয়া এগুলিকে কি বিজেপিকে কেই আর কি কার্যত মদত দেওয়া হয়, এইরকম কোনো কিছু এরকম নির্বাচনের প্রাক্কালে যারা দল করেন, দলের সঙ্গে যুক্ত, তিনি এখনো কোনো দলে যাননি, উনি নির্দল প্রার্থী হিসেবে হয়তো, সেটা তো এখন ইলেকশন নমিনেশন হয়নি। আমি এবং প্রকাশবাবু, আমার আর দুটো প্রশ্ন রয়েছে। একটা হচ্ছে যে আপনি বহু নির্বাচন দেখেছেন, আপনি শিলিগুড়িতে এসেছেন নির্বাচন লড়তে, নিশ্চয়ই লড়বেন, আমাদের শুভেচ্ছা আপনার সঙ্গে থাকবে। কিন্তু আমি বলছি যে ভায়োলেন্স, সো ফার ভায়োলেন্স ইজ কনসার্ন, প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দলে যারা তৃণমূলকে বিরোধিতা করে প্রচার করছে, তারা প্রত্যেকেই পঞ্চায়েত ইলেকশনকে রেফার করছে। তো সেক্ষেত্রে এবার সেন্ট্রাল ফোর্সও চলে এসছে, সেক্ষেত্রে আপনার কি মনে হয় এবার ফেয়ার ইলেকশন ডেফিনেটলি হবে? ফেয়ার ইলেকশনটাই কিন্তু নর্ম, সেটাই হওয়া উচিত। সমস্ত রাজনৈতিক দল সেগুলি ইলেকশন কমিশনের গাইডলাইন্সগুলিকে মানবেন, কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে ইলেকশন কমিশনকে কিন্তু আর্টিকেল 324কে মানতে হবে, এবং তাদের কিন্তু নিউট্রাল অবস্থান, ইন্ডিপেন্ডেন্স রাখতে হবে। গতকালকে যেভাবে বাংলার ডিজিপিকে সরানো হলো এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আঘাত দেওয়া হলো, তাকে কার্যত আর কি ইনজোর করা হয়েছে, যে বিশাল বড় রকম ব্যাপার। কি কেন উনি পড়বেন? এটা দায়িত্বটাকে ইলেকশন কমিশনের দায়িত্ব। এটা যদি আজকে রাজ্য পুলিশের হাতে থাকতো তো কী হতো? তাহলে ইলেকশন কমিশন তার দায়িত্ব কি নির্বাহ করছে ঠিক করে? আমরা এটা প্রতিবাদ করি। আগামীকাল আমরা এখানে আন্দোলনে সামিল হব, আমরা মিছিল করতে চলেছি। আর দ্বিতীয় কথা আমি বলবো যে এই যে খেলা হবে হয়, আমি এটাকে এইভাবে দেখি, আর সেটাই আমাদের দেশের গণতন্ত্র। খেলা হবে, এটা হচ্ছে কম্পিটিশন, তার আগে আসছে কোঅপারেশন, কম্পিটিশন আর কনফ্লিক্ট, ওটা হচ্ছে মোদিজির ভাষা। ওনাই বলছেন হিংসা নয়, সহযোগিতা এবং প্রতিযোগিতা, এই ক্ষেত্রেই আবদ্ধ। তৃণমূল কংগ্রেস এই আইডিওলজিতে বিশ্বাস করে, এবং যারা কনফ্লিক্ট নিয়ে আসতে চাইছে, বিদ্বেষ নিয়ে আসতে চাইছে, যাদের মনের মধ্যে ঘৃণা রয়েছে, যারা জাতি ধর্ম ভিত্তিতে মানুষের মধ্যে ভেদাভেদ করতে চায়, যারা কনফ্লিক্টের কথা বলে, সেটা কিন্তু প্রপার খেলা নয়। এই ইলেকশন কমিশন ভালো খেলা খেলুক, রাজনৈতিক দলগুলি খেলুক, তৃণমূল কংগ্রেস, এসইউসিআই, সিপিএম, কংগ্রেস সবাই মিলে খেলুক, কিন্তু সেটা হচ্ছে সহযোগিতার মধ্য দিয়ে আর কি। আমার শেষ প্রশ্নের আগে একটা অন্য প্রশ্ন একটু মনে এসে গেল, সেটা হচ্ছে আপনি এখানে প্রচারে যাচ্ছেন, আপনি যে অঞ্চলে এখন রয়েছেন, যে অঞ্চলে আমরা যেখানে এসছি, এই অঞ্চলে প্রচুর নেপালি ভাষাভাষী মানুষ রয়েছেন, তাদের সাথে আপনার ইন্টারাকশন হচ্ছে? অতি অবশ্যই। একসময় আমি নেপালি বলতাম, আপনি জানেন আমি মালবাজারের ছেলে, নেপালিও বলতাম, সাদ্রিও বলতাম, কিন্তু আপনাকে বালুরঘাটের লোক বলা হচ্ছে। ইনসিডেন্টালি না, ক্লাস 10 পর্যন্ত তো আমি এখানে ছিলাম। আচ্ছা, ক্লাস 10 পর্যন্ত, তারপর শিলিগুড়ির বুকের উপর দিয়ে আর কি বালুরঘাটে গেছিলাম, তার কারণে যে দাদা চাকরি পেয়েছিলেন। এই শিলিগুড়িতে যারা আছেন, এমন একটা কোনো ফ্যামিলি আছে যাদের একজন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা বাইরে যান না জীবন জীবিকার জন্য, পড়াশোনা করার জন্য?
আমি পড়াশোনা করতে গেছিলাম, জেএনইউতে গেছিলাম, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আমি জিএস পোস্টে দাঁড়িয়েছিলাম শিব মন্দিরে। আজকে ভাইস চ্যান্সেলরের সঙ্গে দেখা করে আসলাম, নিজের ডিপার্টমেন্ট গেলাম যেখানে আমার ছাত্র রাজনীতিও করতাম, ছাত্র পরিষদ করতাম, আর পাশাপাশি কলেজে জিএস ছিলাম, গোল্ড মেডেলিস্টও ছিলাম, এই নর্থ বেঙ্গল থেকেই তো। হ্যাঁ, এটা ঠিক যে এই শিলিগুড়ির বিধানসভার 33টা ওয়ার্ডে আর কি কোনো জায়গায় আমার বাড়ি নেই। মানে ভূমিপুত্র বলতে যেটা বোঝায় সেটা, তাহলে ভূমি বলতে কি বোঝায় সেটাও আলোচনা করা উচিত, কিন্তু আমি সেটা ছেড়ে দেবো। কারো যদি এটা মনে হয় যে আমি বহিরাগত, আমি শুধু এটুকুই জিজ্ঞাসা করবো তাদেরকে, 1 সেকেন্ডের জন্য ভেবে নেবেন যে তাহলে কাদেরকে আপনি বহিরাগত বলছেন, আপনার কত আত্মীয়দেরকে, কত বন্ধুদেরকে, কত প্রিয়জনদেরকে, ছেলেকে, মেয়েকে, বাবাকে, কাকাকে, সেটা ভেবে দেখবেন। অনেক ধন্যবাদ। তবুও একটা জিনিস আমরা আমাদের এই এসকে লাইভের পক্ষ থেকে আপনাকে বলা হবে, সেটা হচ্ছে আমাদের ইলেকশন 17 তারিখে এবং 2 মে তার রেজাল্ট ডিক্লারেশন হবে। আমাদের শুভেচ্ছা অবশ্যই থাকবে আপনার সঙ্গে। আপনি অন ক্যামেরা কি বলবেন মানুষদের, কি বার্তা দেবেন, ছোট্ট করে একটু মেসেজ টু দ্য পিপল যদি দিয়ে দেন। আমাদের সাংবিধানিক গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও মজবুত করবার লক্ষ্যে এবং সারা দেশে এবং আমাদের বাংলায় অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবার জন্য একটি প্রগতিশীল এবং একটি সর্বজন পরিচিত এবং প্রশংসিত সরকারের কাজকর্মের মূল্যায়ন করবেন আপনারা, এবং তৃতীয়বারের জন্য মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত করবেন, এবং সেটা হবে একটা বড় ধাপ, যেই ধাপের শেষে অতি অবশ্যই থাকবে ভারতবর্ষকে বাংলা পথ দেখাবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে 2024-এ তৃণমূল কংগ্রেস অন্যান্য রাজনৈতিক দলগুলিকে নিয়ে সরকার গঠন করবে। আমি সবাইকে নমস্কার জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। জয় বাংলা। অনেক ধন্যবাদ আপনাকে ওম প্রকাশ বাবু। এতক্ষণ আপনারা যার কথা শুনছিলেন শ্রী ওম প্রকাশ মিশ্র আমাদের এই চ্যানেলে এসকে লাইভ, আপনার সময় আপনার খবরে অনেক কথা উনি বললেন, অনেক আশার কথা উনি বললেন, এবং সেই সঙ্গে ন্যাশনাল কিছু পলিটিক্সের এক্সপ্লানেশনও উনি দিলেন। আমরা আমাদের পক্ষ থেকে ওনাকে অবশ্যই শুভেচ্ছা জানাবো, যেহেতু উনি একটু আগে একটা হেলদি কম্পিটিশনের কথা বলেছেন। আমরাও সেইটাই চাই, আমরা কোনো হিংসা চাই না, আমরা হেলদি কম্পিটিশন চাই। ওম প্রকাশবাবু নিশ্চয়ই একমত হবেন। তো অনেক ধন্যবাদ, আপনি খুব ব্যস্ত লোক, তার মাঝখানে আমাদের সময় দিয়েছেন, আপনাকে নমস্কার জানাই, এবং দর্শকদেরও অনেক নমস্কার জানাই। আমাদের এই অনুষ্ঠান শেষ করছি, নমস্কার। ওয়ালপেপারস ডান, এখন ফ্যান স্টাইলিশ আর হাইটেক হওয়া উচিত। ফ্যান্স জোরে চলো, কিন্তু মিটার নয়। सूर्य फैंस दरकार আপনার। सूर्या फैंस स्टाइलिश, डस्ट फ्री और हाई टेक। हवा चलो सूर्यार। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर आपके लिए लेके आए हैं डिप्लोमा एंड कोर्सेज, जैसे इंग्लिश स्पीकिंग कोर्स, सॉफ्टवेयर एप्लीकेशन, फाइनेंशियल अकाउंटिंग, टैली, जावा, HTML, DTP, C++, पाइथन जैसे बहुत से कोर्सेज एंड डिप्लोमा। और आपको मिलेगा होलोग्राम सील्ड सर्टिफिकेट गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल अंडरटेकिंग, जो आपके हर सपने को देगा एक नई उड़ान। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। Looking for an opportunity to work in Japan? We have exciting employment opportunities, especially in industries like nursing, caregiver, manufacturing and construction. Advantages of working in Japan: better pay packages, better quality of life, better employee welfare and protection, high professionalism and work ethics, respect and dignity of labor, learning the best technology in the world. That is where we come in at Veda School of Languages, VSL, in association with HNA Arms Incorporation, Japan. Call us at 9911 546021. क्या आपके कपड़ों का बिजनेस है और आप दुकान में भीड़ भाड़ से बहुत परेशान हैं और सामान लाने का समय नहीं है? तो समझो आपकी टेंशन खत्म। अब डाउनलोड करें A से Z तक ऐप, इंडिया का अपना होलसेल शॉपिंग ऐप।
बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें A से Z तक। ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপস নিমল নিম হার্বালের সাথে, কারণ ডিপস নিমল নিম হার্বাল শুধু ঘরকে পরিষ্কারই রাখে না, নির্মূল করে দেয় 99.9% জীবাণু এবং ব্যাকটেরিয়াকে। ঘর পরিষ্কার রাখুন আপনিও, ডিপস নিমল ব্যবহার করুন। Our whole team is dedicated to presenting you the best solution. And what about the timeline? We'll be ready with the full presentation in 24 hours. This works. Send me a calendar invite. Sure. See you. See you. खाना ऑर्डर करें? ये करीना हाई-फाई वाली बात। Work like you're at office while chilling like you're at home. Office furniture from Royal Oak. Opposite Vegha Circle, 2.5 mile, Sevak Road, Siliguri. International Furniture. Unbeatable price. Visit a Royal Oak store today.